আচ্ছা, তো আজকে আমরা সর্বপ্রথম শিখবো হচ্ছে সম-আয়ন প্রভাব। আমাদের টপিকের নাম কি? সম-আয়ন প্রভাব। তো তোমার নামটা আসলে বুঝতেছো, সম-আয়ন, নিশ্চয়ই ওইখানে সেম টাইপের আয়ন থাকবে, সেম টাইপের আয়ন থাকবে। এখন কোথায় থাকবে? তো তোমরা তো যে অঙ্কগুলো লাস্ট ক্লাসে করছিলা, পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ অফ লবণ বাই অ্যাসিড, এইটা আসলে কই থেকে আসছে? এটা বাফার দ্রবণ থেকে আসছে, রাইট? সূত্রটা আসলে কি ছিল? পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ অফ লবণ বাই অ্যাসিড। তো এই লবণ এবং অ্যাসিড, লবণ আসে কোথা থেকে? আমরা জানি অ্যাসিডের সাথে যদি ক্ষারের বিক্রিয়া করা হয় তখন আমরা জানি লবণ এবং পানি উৎপন্ন হয়, ঠিক আছে? এটা একটা বেসিক, আমরা অনেক আগে থেকে। বাট আমি অন্য কথা বলতে চাচ্ছি, আমি চাচ্ছি যে সাপোজ কোনো একটা পাত্রে কিছু পরিমাণ অ্যাসিড আছে, সেই অ্যাসিডটা ধরা যাক আমাদের ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিড আছে। তো ওইখানে আমি কি করলাম? ওইখানে আমি লবণ মিশাই দিলাম। এখন যে লবণটা মিশাবো, ওই লবণটার মধ্যে এইখানকার একটা আয়ন আছে। সময়ের মানে কি? সেম টাইপের আয়ন থাকা লাগবে। তো মনে করো আমি একটা অ্যাসিড নিলাম এবং আমি একটা লবণ নিলাম। তো যে লবণটা নিছি, ওই লবণটা এখানকার কোন একটা আয়নের সাথে কমন যদি থাকে, তখনকার ব্যাখ্যা হইতেছে এইটা। তো ধরা যাক আমি যেটা নিলাম সেটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট, তোমরা লবণের স্ট্রাকচার জানো, একটা ধাতব মূলক থাকা লাগে। আচ্ছা, তারপরে কি হবে? এইটা ভাঙবে, এইটা হচ্ছে ভাঙবে। অ্যাসিডটা যদি ভাঙে তাহলে আমরা মানে এই যে একটা পাত্র, এই পাত্রে অ্যাসিড আছে এবং এবং আরেকটা পাত্রে কি আছে? লবণ আছে, ঠিক আছে? এখন ওর মধ্যে এবং ওর মধ্যে কমন যে আয়নটা, তারা বিক্রিয়া করে ফেলবে। যখন দুটো আমরা মিক্স করব তখন কি ঘটনা ঘটবে সেটাই আমি আলোচনা করতে চাচ্ছি। এটা কত হবে? CH3COO মাইনাস এবং প্লাস দিয়ে কি হবে? H প্লাস। আর এখানে যদি আমরা এইটারটা লিখি, সোডিয়াম ইথানোয়েটেডটা, এটাও সেম CH3COO মাইনাস প্লাস সোডিয়াম প্লাস। এখন এই যে সম আয়ন, এখানে দ্য কোয়েশ্চেন ইজ, আমরা যদি দুটো মিক্স করে ফেলি, অ্যাসিড আর লবণ কি বিক্রিয়া করে? করে না। অ্যাসিড লবণ কিন্তু বিক্রিয়া করে না। সো তুমি রিল্যাক্সে এটা যোগ করে ফেলতে পারবা, ঠিক আছে? যদি আমরা যোগ করি তখন কি ঘটনা ঘটবে? তখন মিক্সড হয়ে যাবে, বিক্রিয়া করবে না, মিক্সড হয়ে যাবে। তখন কেন বিক্রিয়া করবে না? সোডিয়ামের সাথে তো হাইড্রোজেন বিক্রিয়া করবে না, বা এটার সাথে এটা বিক্রিয়া করবে না। কি হবে? তখন এই দুইটা সেম টাইপের আয়ন থাকার কারণে এরা একত্রিত হয়ে যাবে। এরা কি হয়ে যাবে? একত্রিত হয়ে যাবে। আচ্ছা, তো এরাই হচ্ছে সম-আয়ন, এইটাই হচ্ছে সম-আয়ন। আমি তোমাদের টপিকের নাম যেটা লিখলাম সম-আয়ন, এটা হচ্ছে অ্যাসিডের জন্য। একটু পরে আমি আবার ক্ষারের জন্য ব্যাখ্যা করব। অ্যাসিডের জন্য, অ্যাসিডের জন্য আমি সম-আয়ন প্রভাবটা ব্যাখ্যা করতেছি। আচ্ছা, তো এখন এইখানটাতে আমরা বুঝতে পারতেছি কোন আয়নের প্রাধান্য আছে। হ্যাঁ, CH3COO মাইনাস এই আয়নটার প্রাধান্য আছে। এখন যদি আমি এখানে এক্সট্রা পরিমাণ অন্য কোনো কিছু অ্যাড করি তখন কি কি ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে আমরা দেখতে চাচ্ছি। আপাতত এতটুকু তো বুঝছই। হ্যাঁ, এখন আমরা যদি আরো এক্সট্রা পরিমাণে যদি CH3COO Na বা আমরা যদি এক্সট্রা পরিমাণে আরো অ্যাসিড অ্যাড করি না কেন, সেটা আসলে ওর আন্ডারে চলে যাবে। কেন? ও হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, ও একটা দুর্বল অ্যাসিড, ঠিক আছে? আর এই যে লবণটা উৎপন্ন হইতেছে, এটা একটা শক্তিশালী, এটা একটা শক্তিশালী লবণ, ঠিক আছে? সো এই আয়নওয়ালা যত কিছু আসবে না কেন, যদি আমি এক্সট্রা পরিমাণ আন্ডারে চলে যাবে, জাস্ট লাইক ওটা গ্যাং হয়ে গেল। হ্যাঁ, এটা এক এলাকার পোলাপাইন, এটা আরেক এলাকার পোলাপাইন, কিন্তু দুই এলাকার মধ্যে কমন কিছু পোলাপাইন আছে। তো ওরা ওদের মতো পোলাপাইন পাইলে ওদের দলে নিয়ে নিবে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো যত টাইপেরই ওদের সেম টাইপের পোলাপাইন আসবে, ওরা সবাই কি করবে? একত্রিত হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হইতেছে আমাদের যে সম-আয়ন, সে সম-আয়নের বেসিকটা আর কি। আমি একটু দেখি তোমরা আমাদের সাথে কতজন যুক্ত আছো। 24 জন যুক্ত আছো আমাদের সাথে, এখন যুক্ত আছো 24 জন। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট এইটার হচ্ছে আমরা গ্রাফ শিখবো। যদি এটার পরিমাণ যদি অতিরিক্ত বেড়ে যায় তখন H প্লাস এর উপর কি রকম প্রভাব পড়ে, আমরা সেই গ্রাফটা শিখবো। এটা একটা গ্রাফ আছে, এই গ্রাফটা হাজারি স্যারের বই আছে কিনা আমি জানি না, কিন্তু ওই এসএসসি 21-22 কই? 21-22 কোলাপাইন কোথায়? ফটাফট বলে ফেলো।
ভিডিও ইন্টারাপ্ট হচ্ছে, আমার এখানে তো ভিডিও ক্লিয়ার। আমার এখানে তো ভিডিও পুরো ক্লিয়ার। কি সমস্যা হয়েছে ভিডিওতে? আচ্ছা, গ্রাফটা আমি দেখাচ্ছি। গ্রাফ কেন দেখা যাবে না? আমার তো ভিডিও এখানে আমি পুরোটাই ধরছি। এখন বলো তো, এখন ঠিক আছে সব? এখন যারা ক্লাসে 20 জন আছো, তোমরা একটু কমেন্টে বলো এখন ঠিক আছে কিনা। আচ্ছা, সোহেলনা বলছে ভাই এতক্ষণ কিছুই দেখা যায়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বলতেছো এখন ঠিক আছে। তাহলে আমি এটা একটু আরেকবার সারমর্ম বলে ফেলি। সারমর্ম যেটা বলতেছিলাম সেটা হলো সময়ন প্রভাবটা আমরা পড়তেছিলাম। সময়ন প্রভাবে মনে করো একটা অ্যাসিড নিলাম, ওই অ্যাসিডে অ্যাসিটেট আয়ন আছে এবং H+ আছে। তারপর আমি একটা লবণ নিলাম, ওই লবণের সেম কমন যদি আয়ন থাকে, টপিকের নাম হচ্ছে সম আয়ন প্রভাব। তো আমি সেম আয়নই যদি আবার নেই তখন আমার কি ধরনের প্রভাব হবে। তো আমি একটা গ্রাফ আঁকছি, এই গ্রাফে x অক্ষ বরাবর থাকবে সম আয়ন এবং y অক্ষ বরাবর থাকবে হাইড্রোনিয়াম আয়ন। হ্যাঁ, মানে আমরা দেখতে চাচ্ছি যে সেম টাইপের যদি আয়ন থাকে তখন হাইড্রোনিয়ামের উপর কিরকম প্রভাব পড়ে সেটা আমরা দেখব। প্রশ্নটা হচ্ছে এইটাই। হ্যাঁ, এটা ডিউতে আসতে পারে যে ধরো যে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েটের দ্রবণে যদি অতিরিক্ত পরিমাণ অ্যাসিটেট আয়ন যুক্ত করা হয় তখন হাইড্রোনিয়াম আয়নের কি পরিবর্তন হবে গ্রাফ সহকারে উল্লেখ করো। এরকম একটা প্রশ্ন ডিউতে আসতে পারে 3 মার্কে। তখন তোমরা কিভাবে আঁকবা? তোমরা আগে কি করবা, x অক্ষ y অক্ষ বরাবর উপর থেকে নিচের দিকে একটা গ্রাফ আঁকবা, যেখানে দেখাবা যে তোমার অ্যাসিটেট আয়ন যত বাড়তে থাকবে তোমার কি হবে, হাইড্রোনিয়াম আয়নটা তত কমতে থাকবে। তো এটা পুরো ব্যাখ্যাটা আমরা দিতে পারবো লাল সাথে দিয়ে। হ্যাঁ, তো এই যে আমি লাল সাথে লিয়ে চলে গেছিলাম। তো লাল সাথে লিয়ে যে এই টপিকগুলো আছে ওটার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে তাপের পরিবর্তন। তো তাপের পরিবর্তনে আমি তোমাদের 3টা বিক্রিয়া লিখে দিছি, তোমরা আমাকে কমেন্টে বলো যে কোন বিক্রিয়াটা কিরকম বিক্রিয়া। এভাবে লিখবে, 1 নংটা তাপ উৎপাদী হলে T। তোমরা মনে রাখবা সবসময় এইভাবে যে তাপ উৎপাদী, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাই, তাপ যোগ উৎপন্ন হওয়া। এখন কোনো কিছু যদি তাপ উৎপন্ন হয় তখন ΔH এর মানটা আসলে নেগেটিভ হয়। আমি তোমাদের এটা ব্যাখ্যা দিব ফিজিক্সের আলোকে। খেয়াল করে দেখো যে তাপ উৎপন্ন হইতেছে, তো তুমি একটা সিস্টেম কল্পনা করো। আমি সবকিছু আসলে সিস্টেমে চলে যায় আর কি, ওই যে তোমাদের তাপগতিবিদ্যায় চলে যায় আর কি। তো তাপগতিবিদ্যায় তোমরা একটা সূত্র শিখছিলে যে dq সমান du প্লাস dw, মনে পড়ে তো? এই একটা সূত্র তোমরা শিখছিলা। তো ওইখানে dqটা তোমরা শিখছিলা যে যখন আমি গরম হব, যখন আমার সিস্টেম গরম হয় তখন সেটা পজিটিভ হয়। এটা মাথায় রেখো, যখন সিস্টেম গরম হয় তখন সেটা পজিটিভ। সিস্টেম গরম হলে সেটা হয় পজিটিভ, ঠিক আছে। আর সিস্টেম যদি ঠান্ডা হয় তখন সেটা হয় নেগেটিভ। এখন তাপ উৎপাদনের ক্ষেত্রে তাপ তো উৎপন্ন হয়। এখন দ্য কোয়েশ্চেন ইজ ভাই সিস্টেম কোনটা, মানে আমি কার সাপেক্ষে হিসাব করব, গরম নাকি ঠান্ডা। চিন্তা করে দেখো, আমি যখন বিক্রিয়াগুলো করতেছি আমার বিক্রিয়করাই তো অংশগ্রহণ করতেছে, রাইট? বিক্রিয়করাই তো অংশগ্রহণ করতেছে। আর তোমরা ΔH এর মিনিং বুঝো, মানে ΔHটা আসলে কি, ΔHটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আসলে কি। যে ধরা যাক কোন একটা বিক্রিয়ায় বলে দিল যে ΔH এর মান 231 কিলোজুল। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে তুমি যদি ওই বিক্রিয়াটাকে হাত দাও তোমার হাত প্রায় পুড়ে যাবে অথবা হাত গরম হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। তোমার হাত গরম হয়ে যাবে। এখন তোমরা যদি তোমার হাতটাকে যদি সিস্টেম কল্পনা করো তাহলে তো তোমার পজিটিভ হয়ে যেতেছে তোমার dq এর মানটা। বাট এখানে তোমার হাত তো ভাই সিস্টেম না, এখানে সিস্টেম কি তোমার হাত? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, সিস্টেম তো তোমার হাত না। তোমাকে দেখতে হবে আসলে শক্তিটা কি অর্জন হইতেছে নাকি শক্তিটা চলে যাচ্ছে। dq কি তাপ না? তাপের পরিবর্তন তো এক ধরনের শক্তির পরিবর্তন। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের যে রিয়াজেন্ট গুলো আমাদের বিক্রিয়া করতেছে তাদের বিক্রিয়ার ফলে যেহেতু তাপ উৎপন্ন হইতেছে, সো রিয়াজেন্টরা ওরাই তাপ উৎপন্ন করার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার। তো শক্তি কিন্তু তারা হারাচ্ছে, তারা কিন্তু শক্তি অর্জন করতেছে না, তারা শক্তি হারাচ্ছে।
একটা জিনিস খেয়াল করে দেখো, তারা শক্তি হারাচ্ছে। যদি এরকম ঘটনা ঘটতো, আমি এক্সটার্নালি কোনো ধরনের এনার্জি তাকে দিচ্ছি, যেমন অনেক বিক্রিয়ার মধ্যে আমরা এক্সটার্নালি এনার্জি দিই, এখানে তো আমরা এক্সটার্নালি কোনো এনার্জি দিচ্ছি না, উল্টা বিক্রিয়ক সমূহ যখন বিক্রিয়া করতেছে তারা নিজেরা এনার্জি হারাচ্ছে। তো এনার্জি হারানোর ফলে আমরা জানি এনার্জি যদি হারায় তখন তার মানটা হয় নেগেটিভ, এবং এনার্জির সাথে তাপের পরিবর্তনটা সরাসরিভাবে সমানুপাতিক। দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি যে আমাদের যে তাপের যে পুরো পরিবর্তনটা, যে পুরো ঘটনাটা ডেল এইচ যে পরিবর্তনটা, সেটা আসলে নেগেটিভ আকারে আমাদের থাকবে। আচ্ছা, এটা গেল তাপ উৎপাদীর ব্যাখ্যা। 9 10 আমরা এরকম ব্যাখ্যা ছিল না, 9 10 সরাসরি ছিল তাপ উৎপাদী হইলে ডেল এইচ নেগেটিভ, আর যদি তাপহারী হয় ডেল এইচ পজিটিভ। এখন তাপহারী দিয়ে তোমাদের উল্টা ব্যাখ্যাটা দিতে পারবো, খুবই সিম্পল আসলে। তাপহারীতে কি হয়, সেটা ঠান্ডা হয়ে যায় না, এটা তো তোমরা জানো। তাপহারী বিক্রিয়াটা তুমি যদি ধরো সেটা ঠান্ডা হয়ে যায় আর কি। তো ঠান্ডা হওয়া মানে কি, সেটা ডেল এইচ এর মানটা হবে পজিটিভ, ডেল এইচ এর মানটা পজিটিভ আসতেছে। এখন ডেল এইচ এর পজিটিভ মানে কি, তুমি কিন্তু সিস্টেম না, আমি হাত দিয়ে ধরতেছি, তোমার কাছে ঠান্ডা মনে হবে, তোমার কাছে ঠান্ডা মনে হবে, কিন্তু ভাই তুমি তো সিস্টেম না, সিস্টেমটা তো বিক্রিয়কগুলা, রিয়াজেন্টগুলা, তা তোমাকে হিসাব করতে হবে তার সাপেক্ষে। আমি যদি আমার সাপেক্ষে হিসাব করি, আমি যদি সিস্টেম হইতাম, তাইলে তো ঠান্ডা মানে তো নেগেটিভ, তাই না, আর গরম মানে তো পজিটিভ। আমরা তাপমাত্রাতে এটাই শিখছি যে ডিকিউ এর মান বাড়লে সেটা আসলে কি হয়ে থাকে, মানে কোনো কিছুর সাপেক্ষে, কোনো কিছুর সাপেক্ষে যদি গরম হয় তখন তো ডিকিউ এর মানটা পজিটিভ। সেটা তো আমার সাপেক্ষে বা সিস্টেমের সাপেক্ষে, বাট এটা তো আসলে রিয়াজেন্টের সাপেক্ষে। তো আসলে তোমরা বুঝতে পারতেছো, রিয়াজেন্টের সাপেক্ষে যদি আমরা ঘটনা ঘটি তখন উল্টাটা হয় আর কি। আমরা যে ধরি ঠান্ডা নাকি গরম, যে আমি বলতে আসছি, এটা তো আমার সাপেক্ষে, এটা রিয়াজেন্টের সাপেক্ষে না। সো আসলে ব্যাপারটা বুঝতে পারতেছো, তাপ শোষণের যে ব্যাপারটা, ওটাতে হয় কি রিয়াজেন্টরা তাপ শোষণ করে নেয়, রিয়াজেন্টরাই তাপ শোষণ করে ফেলতেছে। আচ্ছা, তাহলে এটা পজিটিভ আসলো। এখন আসি ডেল এইচ এর মান থেকে যে আমরা এনার্জি গুলা পাই, ওই এনার্জি গুলো আমরা ডান পাশে লিখবো নাকি বাম পাশে লিখবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন তোমার বিক্রিয়ায় তাপ উৎপন্ন হইলো, উৎপন্ন হওয়া মানে কি, সেটা উৎপাদে থাকা, সবসময় মনে রাখবা, উৎপন্ন হওয়া মানে কি উৎপাদে থাকা। যেহেতু আমাদের ডেল এইচ এর মান নেগেটিভ হলে সেটা তাপ উৎপাদী, তাহলে সেটা কোন পাশে থাকবে, ডান পাশে থাকবে, মনে থাকবে তো। তাপ উৎপাদী বললে মাইনাস হয়, এটা তো সূত্র অনুসারে, কিন্তু যে ভ্যালুটা, যে পরিমাণ এনার্জিটা আছে, সে এটা কিন্তু আসলে পার মোল হিসাব করা হয়, হ্যাঁ পার মোলে। এখানে ডেল এইচ এর যে ভ্যালুটা আছে, যত কিলোজুল যে এনার্জিটা, এই এনার্জিটা কি উৎপন্ন হইতেছে, কারণ তাপ উৎপাদী আমরা জানি কোনো কিছু উৎপন্ন হলে সেটা সবসময় ডানে লিখতে হয়, তাহলে সেটা কিন্তু এই যে 231, আমি আবার বলতেছি এই মাইনাসটা তো ওই কনসেপ্টের জন্য মাইনাস আসছে, বাট ভ্যালুটা কত 231 টা, এই 231 কিলোজুল উৎপন্ন হইতেছে। তাহলে যদি উৎপন্ন হয়ে থাকে তাহলে ডান পাশে কি পজিটিভ হবে না? খুব সিম্পল একটা কনসেপ্ট, কোনো কিছু উৎপন্ন হলে সেটা তো ডান পাশে পজিটিভ, কিন্তু ডান পাশে পজিটিভ হলে ডেল এইচ তো আবার নেগেটিভ। তো আমরা বলতে পারতাছি এইটা আসলে তাপ উৎপাদী হবে, ঠিক আছে। আচ্ছা, যদি ডেল এইচ এর মান নেগেটিভ তাহলে এটা তাপ উৎপাদী, এটাও তাপ উৎপাদী হবে। এখন ব্যাখ্যা দিব এইটা যে তাপহারী, সেটা ব্যাখ্যা দিব। খেয়াল করে দেখো, যেটা একটা সমীকরণের মতো, আমরা প্লাস 26 জুলকে ওই পাশে নিলে কি ঘটনা হয়ে যাবে, মাইনাস 26 জুল হয়ে যাবে না। একটু আগে তোমাদের ব্যাখ্যা দিছি যে ডান পাশে পজিটিভ আকারে থাকলে সেটা তাপ উৎপাদী, তাহলে ডান পাশে নেগেটিভ আকারে থাকলে সেটা তাপহারী। সো আনসারটা হবে তাপ উৎপাদী, তাপহারী, তাপ উৎপাদী, এইটাই হবে আনসার। তোমরা আমাকে কমেন্টে বলে এটা বুঝছো কিনা। এটা ছিল আমাদের তাপের পরিবর্তন, আমি এখন চলে যাব চাপের পরিবর্তনে। তোমরা আমাকে একটু কমেন্টে বলে বুঝছো কিনা। আমি এখন চাপের পরিবর্তনে চলে যাব। আচ্ছা, শ্রেয়াও সঠিক আনসার দিয়েছে। আচ্ছা, সাব্বির বুঝতে পারছে, আয়েশা বুঝতে পারছে, ঝুমুর বুঝতে পারছে, গুড। আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিকটা আসলে কি চাপের পরিবর্তন। এটা তোমরা জানো যে চাপের পরিবর্তনটা খুবই সিম্পল। আমি এখন তোমাদের আরেকটা প্রশ্ন করবো, ওইটার মতো আরেকটা প্রশ্ন করবো, কারণ তোমরা যেগুলো পড়ে আসছো আমি জাস্ট প্রশ্ন করবো, আবার আমি অ্যান্সার দিব। চাপের পরিবর্তন, তো তোমাদের খুব কমন একটা বিক্রিয়া দিয়ে আমি দেখাই দিই। ধরা যাক নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যখন বিক্রিয়া করলো, তারা অ্যামোনিয়া যে উৎপন্ন করলো, হ্যাঁ, এইখানটাতে আমি সমতা করে দিলাম না তোমাদের একটু কনফিউজ করার জন্য, তোমরা পারো, এটা সমতা পারো। আমার প্রশ্ন হলো চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া কোন দিকে যাবে। আমি আবার বলে এটা সমতা করতে হবে তোমাদেরকে, এটা তোমরা পারো, বিক্রিয়া কোন দিকে যাবে। এখন তোমরা আনসার কিভাবে ইজিলি দিবে আমি তোমাদের বলে দিই। ফরওয়ার্ড, সম্মুখমুখী হলে তোমরা এফ লিখবা আনসারে, ফরওয়ার্ড, এফ মানে হচ্ছে ফরওয়ার্ড, আর বিপরীতমুখী হলে তোমরা কি লিখবা, ব্যাকওয়ার্ড বা
পশ্চাৎমুখী। ব্যাকওয়ার্ড অর্থ কি? পশ্চাৎমুখী। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে এই ইকুয়েশনটা লেখা দাও, এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন নাকি এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এটা আমাকে লিখে দাও। আরেকটা আমি বিক্রিয়া লিখি, ধরা যাক A2 প্লাস A2 না A প্লাস B C প্লাস D, এইটার আমার আনসার দিবা। এখানে আমি চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে, ফরওয়ার্ড নাকি ব্যাক? আমি এখন তোমাদেরকে এটা আনসারটা দিয়ে দিই, তোমরা কয়েকজন ভুল করছো। সেটা হলো যে তোমাদের আগে জানতে হবে যে চাপের যে পরিবর্তনটা ওটা কার উপর ডিপেন্ডেন্ট। চাপের পরিবর্তনটা পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে মোল সংখ্যার উপর। আমরা দেখব বিক্রিয়ার মোল সংখ্যার কত, বিক্রিয়কের মোল সংখ্যা কত এবং উৎপাদের মোল সংখ্যা কত। খেয়াল করে দেখো আমাদের এখানে বিক্রিয়কের মোল সংখ্যা 1 আর 1, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা কত? 2। আর এখানে উৎপাদের মোল সংখ্যা কত? 2। তো দুইটা দেখো পরস্পর সমান হয়ে গেছে। সবসময় মনে রাখবা যে আমাদের এই যে বিক্রিয়াগুলো আছে, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়ে যায় তাহলে সেখানে চাপের কোনো প্রভাব নাই। অর্থাৎ এরকম যদি কোনো বিক্রিয়া হয়ে থাকে, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, তোমাদের কেপিএসসি তে করাইছি। এক্সাম্পলটা হচ্ছে এরকম, হাইড্রোজেনের সাথে যদি আমরা আয়োডিন যুক্ত করে ফেলি তখন কিন্তু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এই যে উৎপন্ন হচ্ছে এইটা বাম পাশে মোল সংখ্যা 2 এবং ডান পাশে মোল সংখ্যা 2। এই বিক্রিয়া যদি তোমাকে বলা হয় যে আমি যদি চাপ বাড়াই তাহলে কি হবে, আনসার হবে কোনো এটার উপর প্রভাব নাই। আর যদি চাপ কমাই তাহলে আনসার কি হবে, সেম কথা, এটার উপর কোনো ধরনের প্রভাব নাই। এটা আশা করি তোমরা বুঝে ফেলছো। দেখি আর কারো কোনো কমেন্ট আসছে কিনা। আমাদের সাথে 19 জন যুক্ত আছে, অর্থাৎ কিন্তু আনসার দিতেছে এত কম মানুষ, আমি তো কাহিনী বুঝলাম না। তোমাদের তো আরো বেশি মানুষ আনসার দেওয়ার কথা, তোমাদের আরো বেশি মানুষ আনসার দেওয়ার কথা। আচ্ছা, আমি এখন পরবর্তীটায় চলে যাই। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আমি যদি চাপ বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে, যেহেতু 2 নাম্বারটা আনসার শেষ হয়ে গেল, তোমরা যারা ভুল করছো আশা করি আর ভুল হবে না। প্রথমটার ক্ষেত্রে আগে তোমাদের সমতা করে নিতে হবে। তোমরা এটা সমতাটা সবাই পারো, বাচ্চাদের একটা সমতা। সমতাটা হচ্ছে এরকম, ও মাইকের এটাই খুলেই গেল। আচ্ছা একটুখানি ওয়েট করো। আচ্ছা মাইক যে আইটকা থাকতো এটা একটু খুলে গিয়েছে, সেটা আমার পরে লাগাইতে হবে, আর কি করা। আচ্ছা যেটা বলতেছিলাম খেয়াল করে দেখো, আমি কোথায় ছিলাম, 2 নম্বরটা শেষ। 1 নম্বরে দেখেছিলাম যে নাইট্রোজেনের সাথে যখন হাইড্রোজেন আমরা বিক্রিয়া করব, যদি আমরা সমতা করে নিই, এখানে একটা 3 দিয়ে দিই, এখানে একটা 2 দিয়ে দিই, আরামসে এর সমতাটা হয়ে গেল। আমরা যদি দেখি বাম পাশে আমাদের মোল সংখ্যা কত, 3 আর 1 4, এবং ডান পাশে মোল সংখ্যা কত 2। তোমরা সবসময় বেশি থেকে কমের দিকে যায়। অর্থাৎ আমি যদি এখানে চাপ বাড়াই আমার বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে, ডানের দিকে অগ্রসর হবে। সো আনসারটা হবে ফরওয়ার্ড। যারা যারা ফরওয়ার্ড আনসার দিয়েছে তোমাদের এটা কারেক্ট আনসার, যারা ফরওয়ার্ড আনসার দিয়েছো তোমাদের এটা কারেক্ট আনসার। ওকে, তাহলে এর মাধ্যমে হচ্ছে আমার চাপের প্রভাবটা শেষ। এটা কি, এটা আনসারটা হচ্ছে যদি আমি চাপ বাড়াই তাহলে আমাদের বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, আর যদি আমি চাপ কমাই আমাদের বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। এর মাধ্যমে আমাদের চাপের প্রভাবটা শেষ। আশা করি সাব্বির বুঝে ফেলছো। আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। আমাদের এক্সপোনেন্টটা 3 নাম্বার হচ্ছে ঘনমাত্রার প্রভাব। আচ্ছা ঘনমাত্রার জিনিসটা আসলে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা আসলে বিক্রিয়া দিয়ে দেখার মতো কিছু নাই। মানে ব্যাপারটা হলো তুমি বললে আমি বলবো, তুমি কমলে আমি কমবো, ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের আর কি। তো আমি যখন তোমাদেরকে এই ব্যাখ্যাটা যখন একটু দেখাতে চাই সেটা একটু ঠান্ডা মাথায় দেখো। যখন আমি এক্সট্রা, আমাদের আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল, আমাদের মূল উদ্দেশ্য ছিল যদি আমরা অ্যাসিটেট বাড়াই তখন কি ঘটনা ঘটবে সেটার দিকে আমরা একটু দেখতে চাচ্ছিলাম আর কি। যখন আমরা অ্যাসিটেট গুলো আমরা যুক্ত করতেছি তখন এই অ্যাসিটেট হইতাছে যে কিছু পরিমাণ H+ এর সাথে সে বিক্রিয়া করে ফেলতেছে। সে যে বিক্রিয়াটা হবে, বিক্রিয়া করে তোমরা বলো ভাইয়া তাহলে তো আবার অ্যাসিড উৎপন্ন হয়। কিন্তু একটু কাহিনী আছে, ওই অ্যাসিডটা আর ভাঙতে পারে না, ওই অ্যাসিডটা আর ভাঙতে পারে না। আমি এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই। ওকে রেডি, ধরা যাক এইটা হচ্ছে একটা ফ্রেন্ড সার্কেল আর এইটা হচ্ছে আরেকটা ফ্রেন্ড সার্কেল। তো প্রথম ফ্রেন্ড সার্কেলে 2 টাইপের ফ্রেন্ড আছে। একটা ধরে নাও ভালো টাইপের ফ্রেন্ড, আর একটা ধরে নাও খারাপ টাইপের ফ্রেন্ড। আরেকটা ফ্রেন্ড সার্কেলে ভালো টাইপের ফ্রেন্ড আছে, খারাপ টাইপের ফ্রেন্ড আছে।
আচ্ছা ভালো কথা। এখন দ্বিতীয় যে টাইপটা আছে, মানে প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপ তারা মিক্সড হয়ে গেল, অর্থাৎ তারা নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ করে ফেললো। এখন বিক্রিয়ার আলোকে আমি দেখা দিচ্ছি, রিয়েল লাইফে সেটা মিলাতে যায় না, বিক্রিয়ার আলোকে আমি দেখা দিচ্ছি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। যখন ভালো টাইপরা ওদের সাথে মিশে যাচ্ছে তখন ভালোর সাথে তো খারাপ একটা মিক্সড হয়ে যাচ্ছে। ভালোর সাথে তো ভালোই থাকবে, তাই না? কিন্তু ভালোর সাথে খারাপের এক ধরনের একটা ইন্টারঅ্যাকশন ক্রিয়েট হবে, কারণ আমরা যে টাইপ আমরা কিন্তু সেই টাইপের সাথে সবসময় মিশতে পছন্দ করি না, ঠিক কি না? এটা সত্য কথা। আমরা ভিন্ন টাইপ দেখলে তার দিকে আগাই। তুমি যদি তোমার মতো একটা স্টুডেন্ট দেখো, যে সাপোজ তোমার রেজাল্ট খুব ভালো, আরেকজন ভালো একটা স্টুডেন্ট কিন্তু তোমার খুব একটা ভালো লাগবে না, এটা হিউম্যান নেচার। কিন্তু তুমি যখন দেখবা তোমার চেয়েও খুব ভালো অথবা তোমার চেয়েও খুব খারাপ, তখন তোমার কাছে একটা ইন্টারেস্ট ফিল হবে তার সাথে কথা বলার জন্য। আমার কথা কি ক্লিয়ার? এটা হিউম্যান একটা নেচার। মানুষ তার সমপ্রকৃতির মানুষকে দেখতে পারে না। হ্যাঁ, তো সে কি করবে? ভালোটা সে কি করবে? খারাপের সাথে সে কি করবে? মিক্সড হয়ে যাবে। এখন মিক্সড হবে এমনভাবে মিক্সড হবে যাতে তারা মনে করো এমন ভাবে মিক্সড হয়ে গেল, তারা কিন্তু আবার টাইপ 1 এর মতো হয়ে যাবে না। খেয়াল করে দেখো, টাইপ 1 ভালো ছিল খারাপ ছিল, অর্থাৎ কি টাইপ 1 এ ছিল CH3 COO এবং H+। আমি দুটাকে আলাদা করে ফেললাম, দুটাকে আমি ফিল্টারাইজ করে ফেললাম, যে ভালো খারাপকে আলাদা করে ফেললাম। কিন্তু টাইপ 2 থেকে যখন আরো ভালোরা যুক্ত হয়ে গেল, তখন এই ভালো আর এই ভালো কিন্তু সেম না, দুইটা কিন্তু আলাদা টাইপের, দুইটা কিন্তু আলাদা টাইপ থেকে আসছে। সো ওদের সাথে যুক্ত হবে, কিন্তু যুক্ত হওয়ার পর ফ্রেন্ডশিপটা আগের জনের মতো হবে না। আমি কি বুঝাইতে পারছি? প্রথম একটা টাইপ ছিল, ওইখানে ভালো কয়েকজন ছিল, খারাপ কয়েকজন ছিল, তারা মিক্সড আকারে ছিল, আমি তাদেরকে আলাদা করে ফেললাম। দ্বিতীয় আরেকটা টাইপ ছিল, ওইখানে ভালো ছিল খারাপ ছিল, আমি আলাদা করে ফেললাম। তাহলে আমার টোটাল 4টা হলো, প্রথম টাইপের ভালো খারাপ, দ্বিতীয় টাইপের ভালো খারাপ। এখন দ্বিতীয় টাইপের ভালোটা প্রথম টাইপের খারাপের সাথে মিশে যাবে, কিন্তু মিশার পরে এটা কিন্তু আবার প্রথম টাইপের মতো হয়ে যাবে না। কেন হবে না? তুমি বলতে পারো ভাই দেখ কিন্তু একই রকমই, এটাও যা এটাও তা, তাহলে মিক্স হওয়ার কথা। কিন্তু ভাই দুইটা তো আলাদা জায়গা থেকে আসছে, দুইটা তো আলাদা জায়গা থেকে আসছে, ওদের পরিবেশ তো ভিন্ন। ওদের পরিবেশ ভিন্ন হওয়ার কারণে ওরা মিক্সড হবে, ওরা একত্রিত হবে, কিন্তু ওদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আগের মতো থাকবে না। তার মানে তারা হচ্ছে অআয়নিত থেকে যাবে। ওর ক্যারেক্টারিস্টিক্স কি? ও আয়নিত হয়, মানে এইটা আয়নিত, এটা হচ্ছে আয়নিত। আর অয় আর অয় ওরা যখন বিক্রিয়া করবে, ওরা যখন একত্রিত হবে, তখন সেটা হবে অআয়নিত। তো অআয়নিত মানে কি? CH3 COOH কিন্তু উৎপন্ন হবে। খেয়াল করো, CH3 COO মাইনাসের সাথে যদি আমরা H+ যুক্ত করি, তখন উৎপন্ন হবে CH3 COOH। এখন তুমি বলবে ভাই এটার লগে এটা মিলাই গেল না। ভাই আসলে চেহারা দেখতে মিল, বাট অ্যাকচুয়ালি তারা পুরোপুরি ভাবে মিল হবে না। কেন মিল হবে না? আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল বুঝেছি যাতে তোমরা সহজভাবে বুঝো। আচ্ছা ঠিক আছে, তো তাইলে তোমরা বুঝতে পারতেছো অআয়নিত থেকে যাবে। এখন এখানে অয় এবং অয় এইগুলা দিকে তাকাও, H+ যে আস্তে আস্তে কমতে থাকে, H+ কি আর কোথাও আছে? পুরো গ্যাংয়ের মধ্যে, দুই গ্যাংয়ের মধ্যে আর কি কোথাও H+ আছে? তাহলে H+ টা কমে যাওয়ার মিনিংটা কি? H+ এর কমে যাওয়ার মিনিংটা হচ্ছে তোমার প্রথম টাইপের সব খারাপ মানুষরা কি দিতেছে, দ্বিতীয় টাইপের ভালোর সাথে মিশে দিতেছে। তাহলে প্রথম টাইপের খারাপ রইতেছে না, আস্তে আস্তে প্রথম টাইপের খারাপটা কমে যাচ্ছে। তো প্রথম টাইপের খারাপটা তত বেশি কমবে, দ্বিতীয় টাইপের ভালো যত বেশি বাড়বে। আমি কি বুঝাতে পারছি? মানে যত বেশি ভালো বাড়বে, তারা তো তত বেশি খারাপদের নিয়ে যাবে। তাহলে হবে কি? H+ তো অবশিষ্ট রইল না। এখন কি ক্লিয়ার হইছে? এই গ্রাফটা অনেক পোলাপান বুঝে না, আর একটা মুখস্থ করে যায়, অ্যাসিডেট বাড়লে H+ কমে, ব্যস্তনগতিক সম্পর্ক শেষ। কেন হয় না হয় পোলাপান এত বেশি অ্যানালাইসিস করে না। ঠিক আছে, আমি তোমাদের একটা ব্যাখ্যা দিলাম, যে আসলে ভালো খারাপের ব্যাখ্যাটা দিলাম। ওরা যত বেশি বাড়বে তত বেশি H+ সে নিয়ে যাবে, নিয়ে গেলে তো অবশিষ্ট থাকলো না H+। যত বেশি তুমি CH3 COO মাইনাস বাড়াবা, তত বেশি তো H+ নিয়ে যাচ্ছে, তার মানে অবশিষ্ট H+ তত কমবে। আমার এক্সাম্পলটা কি পারফেক্ট ছিল? বুঝছো? এটা আমি ইনস্ট্যান্ট এখন বানানোর এক্সাম্পলটা, তোমরা বুঝছো কিনা আমাকে জাস্ট একটু কমেন্টে বলো। তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পারছো কিনা এটা কমেন্টে বলো। আচ্ছা, তোমরা অনেকে বলতেছো যে যেমন সে তেমন টাইপের সাথে মিশে, বাট আমার কাছে হিউম্যান নেচারটা সেটা মনে হয় না। আমার কাছে সেটা মনে হয় না। তোমরা যদি একটু ঘাটাঘাটি করে দেখো বা একটু আশেপাশে তাকায় দেখো, মানুষ ভিন্ন টাইপ পছন্দ করে, একই টাইপ জিনিস বোর্ড লাগে, ভিন্ন টাইপটা পছন্দ করে।
এটা জাস্ট একটা एग्जांपल ছিল। এখন এটা রিয়েল লাইফে পুরোটা বিচার করলে তো হবে না, পুরো লাইফ দিয়ে বিচার করলে তো হবে না, আমি জাস্ট একটা কথা বলছি। আচ্ছা যাই হোক, আমি আশা করি তোমাদের পুরো গ্রাফটা বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা এটা পুরোটাই ছিল ঘনমাত্রার দিয়ে প্রভাবটা আর কি। এই যে ঘনমাত্রার প্রভাবটা আমি যেটা বললাম এটাই। আচ্ছা এর মাধ্যমে আমাদের সময়ের প্রভাবটা শেখা শেষ। এর মাধ্যমে আমাদের সময়ের প্রভাব শেখা শেষ। আমরা এখন পরবর্তীতে চলে যাব আর কি আছে এই চ্যাপ্টারে, আর আছে কি বাফার আছে। হ্যাঁ মনে পড়ছে বাফার। ওই বাফারে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, তুমি যখন কিছু পরিমাণে অ্যাসিডিক মিশায় দাও তখন কি হবে এবং ক্ষারীয় মিশিয়ে দিলে কি হবে, অর্থাৎ প্রশ্নটা ডিউতে যদি আসে এমন টাইপের প্রশ্ন আসবে যে অম্লীয় বাফার তোমাকে স্পেসিফিক ভাবে সাপোজ বলে দিল যে CH3COOH অম্লীয় বাফারে অল্প পরিমাণে, প্রশ্নটা আমি লিখে দিচ্ছি ডিও রিডারের জন্য, অল্প পরিমাণে অ্যাসিড মেশালে কি হয়, কি রূপ পরিবর্তন হয়, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো ক্ষার মেশালে অল্প পরিমাণে কিন্তু লিখে দিতে হবে, অল্প পরিমাণে ক্ষার মেশালে কি রূপ পরিবর্তন হয়। এটা হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন। তো চলো আগে আমরা বাফারের সংজ্ঞাটা শিখি। বাফার কাকে বলে? বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করলেও পুরো দ্রবণের pH এর পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, যে দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করলেও পুরো দ্রবণের pH এর কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। এখন ধরো যে আমি একটা পাত্র নিলাম, ওই পাত্রে আমার কিছু পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড আছে। এখন কেন এটা দিছি, আমার প্রশ্নে বলে দিছি অ্যাসিটিক অ্যাসিডের কথা। এখন ওইখানে কোন সিস্টেম করলে আমি অ্যাসিড বাড়াইলেও আমার কিছু হবে না, ক্ষার বাড়াইলেও কিছু হবে না, সেই সিস্টেমটা হচ্ছে তোমাকে অ্যাসিডের সাথে লবণ নিতে হবে। তোমাকে কি করতে হবে? অ্যাসিডের সাথে লবণ নিলে আমরা বাফার দ্রবণ প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, বাফার প্রস্তুত করতে পারবো। তো কি সেই অ্যাসিড, কি সেই লবণ? অ্যাসিড তো প্রশ্নেই দিয়ে দিবেন, নয়তো তুমি তো পারবা না সলভ করতে। তো আমাকে তো অ্যাসিডটা দিয়ে দিল CH3COOH। তো তাহলে আমরা কি করব? এই অ্যাসিডটাকে আমরা আগে কি করব? বিয়োজিত করব। ফলে আমাদের অ্যাসিডেট আয়ন উৎপন্ন হবে এবং H+ আয়ন উৎপন্ন হবে। ঠিক আছে, এরপর আমরা একটা লবণ নিতে হবে। এই লবণটা প্রশ্নে বলে দিবে না, এটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। খুবই সিম্পল। ওই যে অ্যাসিডেট থাকবে না, এটা তো সমআয়ন প্রভাব। তো তোমরা কি করবে? যে একটু বলা যে ভালো খারাপ দিয়ে টাইপ 2 এর ভালোদের আমরা বাড়াই দিব। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমরা সমআয়নের একটা লবণ নিব। তো সমআয়নের লবণ মানে কি? আমাদের সেই পরিচিত মুখ CH3COONS সোডিয়াম অ্যাসিটেট, এটা আমরা নিব। এটা আমাদের মিশ্রণে থাকা লাগবে। বাফার দ্রবণ প্রস্তুত করতে হয় দুটাকে মিক্স করে। আচ্ছা, তো এইটাতে কি কি উৎপন্ন হয়? CH3COO- প্লাস সোডিয়াম প্লাস। একটু আগে আমি যেটা শিখছি ওই বিক্রিয়া বলে। এখন খেয়াল করে দেখো, আমাদের ব্যাখ্যা কি? আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাসিড মেশাইলে কি রকম পরিবর্তন হয়। আমি যদি এখানে অ্যাসিড মিশাই আমার কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখো। H+ অ্যাসিড মেশানো মানে H+ মিশানো না, H+ তো ওর সাথেও বিক্রিয়া করবে না, ঠিক কি না? আচ্ছা, তাহলে H+ টা আসলে কি করবে? H+ টা এই সমআয়নের সাথে বিক্রিয়া করবে। আমার কথা মনে থাকবে, H+ টা সমআয়নের সাথে বিক্রিয়া করবে। এই যে H+, এটাকে আমরা লিখতে পারি অ্যাসিড বাদে, অ্যাসিড যুক্ত করলে তখন সে কার সাথে মিক্সড হবে? এই যে এদের সাথে মিক্সড হবে। এদের সাথে যে মিক্সড হবে, মিক্সড হলে তো CH3COOH উৎপন্ন হয়। একটু আগে তোমাদের বলছি এই যে CH3COOH উৎপন্ন হয়েছে এটা এর মতো না, কারণ দ্বিতীয় টাইপের ভালো পোলাপাইনরা প্রথম টাইপের খারাপের সাথে মিশা যাওয়া মানে এই না তারা প্রথম টাইপের ভালো খারাপের মতো হয়ে গেল। দুইটা টাইপের ভালোর মধ্যে ডিফারেন্স আছে। ওকে, সিগারেট খায় এরকম অনেক ভালো ছেলে আছে, হ্যাঁ, আবার সিগারেট খায় না এরকম অনেক খারাপ ছেলে আছে। ব্যাপারটা হলো এরকম। ওকে, তো
অ্যাসিড যদি যুক্ত করি আমরা তখন কি উৎপন্ন হবে CH3COOH উৎপন্ন হবে, কিন্তু ওইটা অআয়নিত থেকে যাবে। অআয়নিত মানে কি ওটা ভাঙবে না, তার মানে ওটা বিক্রিয়ায় জাস্ট থেকে যাবে আর কি, ওটার আর কোনো প্রভাব থাকবে না। ওটা যে অআয়নিত, আমরা জানি আয়নিত হওয়া মানে হইতেছে H+ উৎপন্ন হওয়া, যদি অআয়নিত থাকে কোনো H+ উৎপন্ন হবে না, আর H+ উৎপন্ন না হলে দ্রবণটা অ্যাসিডিক হয় না, নরমাল থাকে। মনে থাকবে তো, দ্রবণ অ্যাসিডিক হতে হলে আমাদের H+ দরকার। তো ওর সাথে যদি আমি একটা অ্যাসিড যুক্ত করি তখন অ্যাসিড যে যুক্ত করছি, অ্যাসিড মানে তো H+, ওই H+টা ওর সাথে যুক্ত হয়ে সেটা অআয়নিত হয়ে গেল। অআয়নিত মানে আর কোনো H+ থাকবে না, তাহলে তো এখানে কোনো H+ থাকলো না, এই H+ আছে মানে যতটুকু ছিল এটা আগের মতোই রয়ে গেল। আমার প্রশ্ন হলো পরিবর্তন হয় কি, আনসার হবে না, পরিবর্তন হয় না। ঠিক আছে, এখন আমরা ক্ষারের ব্যাখ্যায় আসবো। যদি আমরা ক্ষার যুক্ত করি এটা তো আরো পরিবর্তন হবে না, এটা কারণ হচ্ছে ক্ষার তো এটার সাথে বিক্রিয়া করবে না, ক্ষার বিক্রিয়া করবে এই যে H+ এর সাথে, H+ এর সাথে বিক্রিয়া করবে। তো আমরা জানি H+ আর ক্ষার মানে কি হাইড্রোক্সিল, দুটো যদি পরস্পর বিক্রিয়া করে তখন পানি উৎপন্ন হবে। তো পানি তো অ্যাসিডিও না ক্ষারীয় না, তার মানে কি আমার এটাও আনসার হবে কি পরিবর্তন হবে না। তাহলে আমরা কি ক্ষার যখন বিক্রিয়া করব, এই এটার মধ্যে লিখো ক্ষার যুক্ত করলে, ক্ষার যুক্ত করলে তখন সেম ঘটনাটাই ঘটবে। তোমরা তো ডান পাশে দেখতে পাচ্ছো, হ্যাঁ। সো এই মাধ্যমে আমরা অ্যাসিডিক বাফারের ব্যাখ্যাটা দিয়ে দিলাম। তো এখন আমরা চলে যাব ক্ষারীয় বাফারের ব্যাখ্যা। তার আগে তোমাদের একটু কমেন্ট দেখি। আমার 21 পোলাপাইন কই, 21 পোলাপাইন, 21-22 পোলাপাইন কই? একুশের পোলাপাইনটা কোথায়? আচ্ছা, 51 বছর ভাইয়া মনে হয় চুল কাটছেন, কথা কি সত্য? হ্যাঁ, কথা সত্য। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই টপিকটা শেষ। আমরা এখন পরবর্তী টপিকে চলে যাব। এখন আমরা পড়ব ক্ষারীয় বাফার। এখন আমরা পড়ব ক্ষারীয় বাফার। আচ্ছা, একটা ভালো কথা সাব্বির বলছো যে আমি কি চুল কাটছি নাকি কাটাইছি। তো চুল কাটছি মানে কি আমি কাটা, তো আমি তো আসলে চুল কাটি নাই, আমার চুল কাটছে। মানে আসলে কথাটা হবে এরকম যে আমি চুল কাটাইছি অথবা আমার চুল কাটছে। ভাইয়া আপনি কি চুল কাটছেন? আনসার হবে নো, আমি চুল কাটি নাই, আমার চুল কাটছে। আচ্ছা, আমরা এখন পড়বো ক্ষারীয় বাফার। তো ক্ষারীয় বাফারটা কি তোমরা নাম দেখলে বুঝতে পারতেছো, নিশ্চয়ই এখানে ক্ষার থাকবে। তো ওই প্রশ্নটাই যে ডিম স্ট্যান্ডার্ড যে প্রশ্ন লিখে দিলাম ওইটাতে খালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিখে ফেলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমরা এখন ব্যাখ্যাটা করব। তো মনে করো যে আমি সেম ভাবে একটা পাত্র নিলাম, ওই পাত্রে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে এবং ওইখানে আমাকে কি করতে হবে, সময়নের প্রভাবটা দেখাইতে হবে। যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমার কি কি আয়ন থাকে, আমার হচ্ছে অ্যামোনিয়াম আয়ন থাকে এবং হাইড্রোক্সিল আয়ন থাকে। এবং আমার এখানে সময়নটা প্রভাব কে থাকবে, অ্যামোনিয়ামটা থাকবে এবং একটা লবণ, যেহেতু একটা লবণ তোমাদের একটু আগে শিখেছি যে সময়ন প্রভাবটা বা আমাদের যে বাফারের জন্য সেটাতে অ্যাসিড প্লাস লবণ থাকে অথবা ক্ষার প্লাস লবণ থাকে। তো আমাদের ক্ষার তো আছেই, এই যে হাইড্রোক্সিলের পার্টিকেল, তো আমাদের তার লবণটা দরকার। তো সময়নকে এই যে অ্যামোনিয়াম, এটা সময়ন, তাহলে আমরা অ্যামোনিয়াম নিব। আর লবণ হইতে হলে আমরা কি করতে পারি, যে ফ্লোরাইড, ক্লোরাইড আমরা সাধারণত জানি ক্লোরাইডটাই বেশি ইউজ করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা ইউজ করব। পরীক্ষা প্রশ্নে এটা দিয়ে দিবে, এটা পরীক্ষা প্রশ্নে দিয়ে দিবে না, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, খুবই সহজ আইডেন্টিফাই করা। ঠিক আছে, তো চলো আমরা আবার সেম ব্যাখ্যাটা দেই। যদি আমি এই বিক্রিয়া, যদি আমি কিছু পরিমাণ অ্যাসিড যুক্ত করি তখন কি রকম পরিবর্তন হবে। অ্যাসিড যুক্ত করা মানে কি H+ যুক্ত করা। তো অ্যাসিড যুক্ত করলে তখন সেটা কি হয়, তখন সেটা হাইড্রোক্সিলের সাথে যুক্ত হয়ে যায়, কারণ আমরা জানি অ্যাসিড মানে হচ্ছে H+। তো H+ হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। পানি অ্যাসিডিও না ক্ষারীয় না, ঠিক আছে, এটা প্রসম হয়ে যায়। প্রসম হয়ে যায় তখন আর দ্রবণের pH-টা বাড়েও না কমেও না। যদি এবার আমরা হাইড্রোক্সিল যুক্ত করি তখন ওই আগের মতো ব্যাখ্যাটা হবে, আগের মতো ব্যাখ্যা। যেমন এখানে সময়নটা আছে, সময়নের মধ্যে দুইটা ভিন্ন টাইপ, আগে যে ব্যাখ্যাটা দিয়েছি অআয়নিত থেকে যায়, মানে ও আর দুইজন কার সাথে যুক্ত হবে,
যদি আমরা ক্ষার যুক্ত করি তখন অ্যামোনিয়াম সেম আয়ন সমায়ন হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, কিন্তু এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেম না। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আয়নিত হয়, কিন্তু এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অআয়নিত থাকে। তো অআয়নিত থাকলে তো ওইখানে এই হাইড্রোক্সিলের কোনো ভ্যালু নাই। অআয়নিত থাকলে এই হাইড্রোক্সিলের কোনো ভ্যালু নাই। এই হাইড্রোক্সিলের অনেক ভ্যালু আছে, কারণ এই হাইড্রোক্সিল তো আয়নিত হয়ে গেছে, তার মানে সে দ্রবণে তার পিএইচ পরিমাণ সে বাড়ায় দেয়। আমরা জানি ক্ষার কি করে, দ্রবণে পিএইচ এর পরিমাণ বাড়িয়ে দেয়। আর অআয়নিত থাকলে তো হাইড্রোক্সিল সে উৎপন্ন করতে পারে না, সে আমাদের জাস্ট বড়দের লাগান এমনি চুপ করে বসে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, ও হচ্ছে একটা স্মার্ট, সে কি করে হাইড্রোক্সিলকে আলাদা করে ফেলতে পারে। আর এটা হচ্ছে তিন লেভেলের একটা বলদ, যে হাইড্রোক্সিলকে আলাদা করতে পারে না। হাইড্রোক্সিল আলাদা না হলে আবার পিএইচও তো বাড়বে না। সো এর মাধ্যমে আমাদের ক্ষারীয় বাফারটা শেষ। আমরা এখন ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব, অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের লাস্ট যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো বাকি সেটা আমরা শিখব। তোমরা এবার 9 এ শিখে আসছো, বাকিটা ইন্টারেও আছে, আমি সেগুলো এখন তোমাদেরকে শেখাবো আর কি। হ্যাঁ, ওই যে গঠন তাপের যে অঙ্কগুলো আছে, ঠিক আছে? আমরা এখন শিখবো গঠন তাপের অঙ্কগুলা। আচ্ছা, এখন আমাদের সাথে যুক্ত আছে 14 জন যুক্ত আছে। আচ্ছা, তো আমরা এখন লাস্ট যে টপিকটা শিখবো সেগুলো হচ্ছে 9, 10 এ আমরা যে শিখছিলাম বিক্রিয়া যে ভাঙে টাঙে ডেলেছের মানে নির্ণয় করে ওই টাইপের অঙ্কগুলো। আচ্ছা, তার আগে একটুখানি ছোট্ট করে একটু বলে নেই, তোমরা যারা আসো, তোমরা এইচএসসি 20টাই আমি দেখলাম মনে হয় এখন বেশি আসো, 21টাও আসো, বাট আমি যে এই পরীক্ষাটা তোমাদের নিব, পরীক্ষাটা তোমরা সবাই দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আসলে যে অফারের কথা বলছিলাম যে 40% ছাড়ের অফার, মানে এই কোর্সটা তো আসলে এইচএসসি তোমরা 21 এবং 22 দের জন্য, তাই না? তোমরা 20টা তো ভর্তি হবে না, কারণ তোমাদের তো আসলে পরীক্ষা আইসা করবে আর কি, তাই না? তো এখন এইচএসসি 21, 22, 20 সবাই পরীক্ষা দিতে পারবা, কিন্তু আমি যে র‍্যাঙ্কিংটা করব ওই র‍্যাঙ্কিংটা হবে শুধুমাত্র 21 এবং 22 দের। আমি যে র‍্যাঙ্কিংটা করব ওই র‍্যাঙ্কিংটা হবে 21 এবং 22 দের। আশা করি তোমরা বুঝতে পারছো। সো 20টা চালে পরীক্ষা দিয়ে কোনো সমস্যা নাই, তোমরা অটো মার্ক পেয়ে যাবা। তোমরা কত মার্ক পাইছো এটা অটোমেটিক পেয়ে যাবা। কিন্তু আমি তো একটা টপ 10 এর একটা র‍্যাঙ্ক করব। টপ 10 এর যে র‍্যাঙ্কটা করব ওইখানে যারা টপ 10 জন থাকবে তারা হচ্ছে বেজ টাইটেনিয়ামে ভর্তির জন্য 40% তারা ছাড় পাবে। তো এইচএসসি 20 যেহেতু তোমরা ক্লাসগুলো করতেছো, তোমরা পরীক্ষাগুলো দাও, কোনো সমস্যা নাই। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সবাই তো আমার পুরান স্টুডেন্ট, তোমরা সবাই আমার পেইড বেচের স্টুডেন্ট, আমি জানি। এখানে কয়েকজন আছো আমার অফলাইন স্টুডেন্ট, হ্যাঁ, সাব্বির আছে, বিবু আছে, আর কয়েকজন আছে অফলাইন স্টুডেন্ট ক্লাস করতেছো, আর বাকি যারা 20 বেচের আছো তোমরা সবাই আমার অনলাইন স্টুডেন্ট আর কি। তো তোমরা যেহেতু আমার সবাই বিগত স্টুডেন্ট, তো তোমরা আশা করি তোমাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যারা 21 এবং 22-এ, তোমরা তাদেরকে বলতে পারো, তাদেরকেও বলো যে এই পরীক্ষাটা দিতে, বেঁচে ভর্তি হোক বা না হোক, পরীক্ষাটা দিতে, ফ্রি পরীক্ষা যাতে তারা দেয়। পরীক্ষাটা কবে হবে? পরীক্ষাটা হবে 4 আগস্ট। 4 আগস্ট পরীক্ষা হবে, ঠিক আছে? 4 আগস্ট পরীক্ষা হবে, এবং ওই পরীক্ষায় টপ 10 এর জন্য 40% ছাড় আমি রাখবো বেজ টাইটেনিয়ামের জন্য, ঠিক আছে? সো আশা করি এইচএসসি 20 দের থেকেও আমি হেল্প পাবো। তোমরা অন্তত তোমাদের ছোট ভাই বোন বা যারা আছে তাদেরকে এই বেজটা সম্পর্কে বলো। আচ্ছা, আমরা এখন চলে যাব আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিকটা কি? আমি একেবারে সহজ একটা ম্যাথ দিয়ে আমি শুরু করি। প্রবলেম 1, এই অঙ্কটা ক্লাস 9 10 এর বই আছে যে মিথেনকে আমি যখন পুরাবো তখন, তো আমরা জানি কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হয়, এটা তো আমরা জানি। এখন আমার প্রশ্ন হলো, তোমাকে যদি বলে দেই প্রত্যেকটার বন্ধন শক্তি যদি আমি দিয়ে দিই, তাহলে তোমরা কি আমাকে বের করে দিতে পারবা কিনা যে একটা নির্দিষ্ট ডেলএইচ এর মান কি তোমরা বের করে দিতে পারবা কিনা? দ্যাট ইজ দ্য কোশ্চেন। বন্ধন শক্তি, আমি আবার বলি, বন্ধন শক্তি দেয়া থাকবে, এগুলো প্রশ্নে দেয়া থাকে। ডেলএইচ এর মান, সরি, বন্ধন শক্তির মান প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু থাকে, এগুলো প্রশ্নে দেয়া থাকে, সো এগুলো প্যারা দরকার নেই। কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি আমাদের লাগবে, অক্সিজেন বন্ধন শক্তি লাগবে। আমার মুখস্থিতিটা খুবই খারাপ, তারপর আমার কয়েকটা মনে আছে, অক্সিজেন 498, আমার ভুল হলে কেউ কমেন্টে ধরাই দিও। কার্বন হাইড্রোজেন 412 মনে হয়, আমি জানি না, আমার ভুল, এটা আমি 100% শিওর, এটা 100% শিওর, এটা মেবি 412, 100% শিওর না আমি। এগুলো প্রশ্ন দিয়া দেয়, আমি এগুলো কখনো মুখস্থ করি নাই, আমি মুখস্থ করার ক্ষেত্রে খুবই অলস প্রকৃতির। এরপর কার্বন অক্সিজেন পারি না, এটা আমার মুখস্থ মনে নাই। অক্সিজেন হাইড্রোজেন মনে আছে, এটা শিওর মনে আছে 464, এটা বলবো না।
এই দুটো আমি পুরোপুরি শিওর। তোমরা যদি কারো যদি মনে থাকে অথবা তোমরা কি একজন গুগল করো, তোমরা কি একজন গুগলে এটা লিখো কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত, কার্বন অক্সিজেনের বন্ধন শক্তিটা আমরা তোমরা দেখো, অথবা তোমরা বই খাইতে আমি তাড়াতাড়ি কমেন্টে বলো, তাড়াতাড়ি বলো, আমি অঙ্ক করব। আমার লাগবে কার্বন অক্সিজেনের বন্ধন শক্তিটা বের করে দাও, কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তিটা বের করে দাও। আরেকটা লাগবে কার্বন কার্বন, কার্বন কার্বনেরটাও লাগবে, এটাও বের করে দাও, এটা পরের অঙ্কে লাগবে আর কি। আর কার্বন কার্বন দিয়ে বন্ধন এটাও আমাকে বের করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি কে কোনটা কোনটা পারো। আমি 4টা কাজ দিলাম, 1টা 2টা 3টা কাজ দিলাম, কে কে পারো 3টা তাড়াতাড়ি আমাকে ভ্যালু বের করে দাও। আমার মুখস্থ নাই দেখে আমি তোমাদেরকে দিয়ে করাচ্ছি। আমি এই ফাঁকে এটা কি করব, আমি স্ট্রাকচারটা লিখে ফেলি। আচ্ছা ফার্স্ট অফ অল এটা কিন্তু সমতা করে নিতে হবে। হ্যাঁ, তো সমতা করার প্রসেসটা আসলে কি রকম, এখানে অক্সিজেন 2টা একটা 3টা। আচ্ছা আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি তোমরা কেউ মান লিখছো কিনা। আমি কিন্তু মান লিখতে বলছি। আচ্ছা সাব্বির বলতেছে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় বিয়ে বিয়ে কইরা ফেলি। আচ্ছা তোমাদেরকে একটা কাজ দিছি ভাই, তোমাদের কাজ দিয়েছি তাড়াতাড়ি। আচ্ছা কার্বন অক্সিজেন ইশিকা, ইশিকা বলতেছে 499, সরি 799। ইশিকা ধন্যবাদ, বাকিগুলো একটু তাড়াতাড়ি বের করে দাও, বাকিগুলো তাড়াতাড়ি বলে ফেলো। আমি এই ফাঁকে এটা কমপ্লিট করে ফেলি। খেয়াল করে দেখো আমাদের অক্সিজেন এখানে আছে 3টা, এখানে অক্সিজেন আছে 2টা, তাহলে 3টা বানাইতে পারি কিভাবে, 3/2 দিয়ে। এখানে 3/2 দিলে তো অক্সিজেন মিলে যাচ্ছে। হ্যাঁ, কারণ 2 2 কাটাকাটি দিয়ে অক্সিজেন থাকে 3টা, এই যে 2টা আর একটা 3টা, ঠিক আছে। তারপর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এখানে 4টা। তাইলে আমরা যদি হাইড্রোজেনটা আগে ঠিক করতে চাই তাহলে আমাদের এখানে 2 দিয়ে দিতে হবে। তাহলে কাহিনীটা কি হয়ে গেল, তাহলে তো এটা করা তো উচিত ছিল না, কারণ আমাকে তো আগে হাইড্রোজেন মিলাতে হবে। হাইড্রোজেন যেহেতু এখানে 4টা, এখানে 2 দিয়ে দিলাম, অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, তার মানে এখানে আমরা 2 দিয়ে দেই, তাহলে আমাদের কত সমতা হয়ে যাচ্ছে। আমি আরেকবার চেক করি, কার্বন একটা, কার্বন একটা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন এখানে কয়টা 2টা, এখানে 2টা, 4টা, আর এখানে 4টা, মিলে গেল। তাহলে আমরা এখানে একটা সামনে 2 দিয়ে দিতে পারি, এবং এখানটাতে কার্বন অক্সিজেনের যে আমরা বন্ধনটা আমরা জানি এটা স্ট্রাকচারটা এরকম হবে, এবং এখানেও সেম অবস্থা, অক্সিজেন হাইড্রোজেনের স্ট্রাকচারটা এরকম হবে, এবং সামনে অবশ্যই একটা 2 দিয়ে নিবা। এখন যদি তোমাদেরকে বলি যে এই বিক্রিয়াটির প্রশ্ন কি, প্রশ্ন হইতাছে বিক্রিয়াটির ডেলএইচ কত, বিক্রিয়াটির ডেলএইচ কত, মানে এটা হচ্ছে ডেলএইচ এর ম্যাথ, ঠিক আছে। প্রথমে ইন্টারের ম্যাথ, কিন্তু ইন্টারে আছে না, ইন্টারে আছে আর কি। আমি একটু এখানে দেখি কেউ মান লিখছো কিনা। ইশিকা যেহেতু আনসার দেওয়া শুরু করছো, আচ্ছা ইশিকা বলছে কার্বন হাইড্রোজেন 413। ইস আমি 412 লিখছি, যা একটু কাছাকাছি গেছিলাম, খুব সম্ভবত আমি কত 412 করছি এর জন্য। আর শশী বলতেছে কার্বন কার্বন 338। তারপরে একান্ত বলছে 338, কার্বন কার্বন দ্বিবন্ধন হলো 612। আচ্ছা গুড, ধন্যবাদ তোমরা যারা যারা বলছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা আমি এখন ওকে চলে যাই। খেয়াল করে দেখো এইখানে কার্বন হাইড্রোজেনের কয়টা বন্ধন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের কার্বন হাইড্রোজেন বিক্রিয়কের জন্য, বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের H1 এর মানটা কত, দেখো কার্বন হাইড্রোজেন টোটাল 4টা, তাহলে আমরা কি লিখব, কার্বন হাইড্রোজেন টোটাল 4টা, সামনে একটা 4 দিয়ে নিব। এরপর অক্সিজেন খেয়াল করো, অক্সিজেন কত 498, এটা কয়টা, 2টা আছে, তাহলে প্লাস 2 ইনটু অক্সিজেন আমরা ভ্যালু এখন বসাই দিব, 4 ইনটু 413 প্লাস 2 ইনটু কত 498, ঠিক আছে। সো আমরা এখান থেকে কিন্তু একটা ভ্যালু আমরা আরামসে পেয়ে যাব। এরপরে আমরা যখন H2 বের করব তখন আমরা ডানের দিকে তাকাবো। খেয়াল করো এখানে কার্বন অক্সিজেন 1 মোল আছে, এখানে কার্বন অক্সিজেন আরেকটা, সো এখানে আসলে টোটাল 2 মোল আছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইনটু এই H2 মানে কিন্তু হাইড্রোজেন না, এটা হচ্ছে উৎপাদের ক্ষেত্রে উৎপাদ। তো 2 ইনটু আমরা কি লিখতে পারি, কার্বন অক্সিজেন, এবং এই পাশে কি লিখতে পারি, এখানে খেয়াল করো এখানে 1 মোল, এখানে 1 মোল, 2 মোল, আবার সামনে আরেকটা 2 আছে, তাহলে 2 2 4 মোল হবে। তাহলে আমরা এখানে কি লিখব, 4 ইনটু অক্সিজেন হাইড্রোজেন, ওকে। তাহলে 2 ইনটু কার্বন অক্সিজেনের ভ্যালু হচ্ছে গিয়ে 799, এবং 4 ইনটু অক্সিজেন হাইড্রোজেনের কত ছিল 464, ওকে। সো আমরা জাস্ট ক্যালকুলেট করব, তারপর আমরা ডেলএইচ এর মানটা দেখব যে আমাদের ডেলএইচটা আসলে পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। যদিও আমরা আগে থেকে জানি এটা একটা পুরাইতাছে, এটা একটা দহন বিক্রিয়া, দহন বিক্রিয়ার ক্ষেত্রে অলওয়েজ ডেলএইচটা নেগেটিভ হয়, সো আমাদের আনসার নেগেটিভ হওয়ার কথা। আমরা একটু দেখি নেগেটিভ আসছে কিনা।
আমার বিক্রিয়কটা আসছে 2648 2648 আর উৎপাদকটা আসছে 2 * 799 + 4 * 464 এটা আসছে 3454। হ্যাঁ, এখন যদি আমি ডেল এর মানটা বের করি, ডেল h সমান h1 - h2, তা আমাদের নেগেটিভ আসবে 2648 - 3454। ঠিক আছে, আমাদের এটা আনসারটা আসবে -806 জুল। অবশ্যই পার মোল লেখা দিও। হ্যাঁ, এটাই হবে আমাদের আনসার। তো তোমরা একটু কমেন্টে ফটাফট বলে ফেলো এটা বুঝছো কিনা। আমি আরেকটা বিক্রিয়া দেখাবো, এটা 9 10 এর বিক্রিয়া। আমি আবারও বলি এটা 9 10 এ ছিল তোমাদের। হ্যাঁ, তারপর ইন্টারেও আছে। আমি এখন তোমাদের আরেকটা দেখাবো, সেটা হচ্ছে অ্যালকিনের জন্য। এটা হইতেছে কি অ্যালকেন। তোমাদের আরেকটা কথা বলি, সেটা হলো সকল অ্যালকেন, সকল অ্যালকিন, সকল অ্যালকাইন, সকল অ্যালকোহল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করে। এটা মনে রাখবা, এটা মনে থাকবে সব সময়। দুনিয়ার সকল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে, এবং এদের ডেলের মান সব সময় নেগেটিভ হবে। যদি দেখো তুমি অঙ্ক করে তোমার ডেলের মান পজিটিভ এসে করতেছে, সো তুমি বুঝো তোমার অঙ্ক ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বুঝে গেছো। আমরা এখন পরবর্তীতে চলে যাব, আমরা অ্যালকিনের একটা করব। দেখি তোমাদের কমেন্ট চেক করে। সবাই বলছে বুঝতে পারছো, শশী বলছে বুঝছে, তারপর সোহেল রানা গুড। আমরা এখন পরবর্তী এক্সাম্পল চলে যাব। আমাদের নেক্সট যে এক্সাম্পলটা, সেটা ধরো একটা অ্যালকিন নিলাম। কোন অ্যালকিন নিব? আমরা এই অ্যালকিনটা যদি আমরা নেই, না আর বড় একটা নেই, এত ছোট না। আমরা নিব হচ্ছে প্রোপিন। প্রোপিনের সাথে, মানে আমরা প্রশ্নটা হচ্ছে প্রোপিনের দহনে, প্রশ্ন হচ্ছে প্রোপিনের দহনে ডেলএইচ কত। হ্যাঁ, এটা আমাদের প্রশ্ন। তো আমরা যদি সলভ করি, প্রোপিনের জন্য আমরা স্ট্রাকচারটা লিখি। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, একক বন্ধন থাকবে, এবং তোমরা জানো এখানে হাইড্রোজেন হাতে কয়টা হবে, জাস্ট গুণা দিয়ে দিলাম। এইচএসসি 22 পড়ছনা, প্রোপিন পড়ছনা ক্লাস 9 10 এ, এগুলো তো আমার শেখানোর প্রয়োজন নাই। প্রোপিন মানে কি? তিনটা কার্বন থাকবে, 1 2 3। তারপরে কি দ্বিবন্ধন থাকবে, যে দ্বিবন্ধন। হাইড্রোজেন কয়টা থাকবে? আমরা জানি অ্যালকিন হইতাছে যতগুলা কার্বন থাকে হাইড্রোজেন হয় তার ডাবল। কার্বন এখানে 3টা, তাহলে হাইড্রোজেন হবে 6টা। 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। এখন এটার সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করব। বিক্রিয়া করলে আমরা তো জানি কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড থাকবে এবং পানি থাকবে। the question is যে কত মোল হবে, এটার জন্য তোমাকে আগে সমতা করতে হবে। এই সমতাটা আমি করব না, আমি একটু রেস্ট নিব। তোমরা আমাকে এই সমতাটা করে দাও। C3H6 + O2, এটা তোমরা সমতা করো, দেখি কে কে পারবে। হ্যাঁ, এইখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, দেখি কে আগে করতে পারবে। হ্যাঁ, আজকে তো কোনো অবজেক্টিভ দিলাম না, এটাই তোমাদের কাছ থেকে 1/9/2 33। তো চলো আমি একটু চেক করে দেখি 1/9/2 33 সঠিক কিনা। 1/9/2 33। আবার আরেকভাবে কয়জন বলছো যে 2966। আসলে দুটো তো সেম কথা, তাই না? দুইটা গুণ করলে হয়ে যায়। তো আমি চেক করে দেখি 2966 দিয়ে চেক করে দেখি। ওকে, তো চলো চেকিং শুরু। কিছুই না, কার্বন গুলো আগে, এখানে 3 × 6টা, এখানে কার্বন 6টা মিলছে। তারপরে অক্সিজেন মিলাও, এখানে 18টা, এখানে কয়টা 12টা 6টা 18টা মিলছে। হাইড্রোজেন মিলাও 12টা, এখানে কয়টা 12টা মিলছে। সো কংগ্রাচুলেশন, তোমরা যারা আনসার সবাই পেরেছো। এখন আমরা কি করব? জাস্ট আমরা এই ভাঙাভাঙিতে চলে যাব। আমরা দেখব আমাদের বিক্রিয়কের ক্ষেত্রে, অর্থাৎ H1 এর মানটা কত। H1 এর ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা ভ্যালু থাকবে, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা থাকবে। ঠিক আছে, তারপরে প্লাস, খেয়াল করো কার্বন কার্বন একক বন্ধনের আবার একটা থাকবে, তাহলে কি করবা? একক বন্ধনের একটা থাকবে। প্লাস এরপরে হচ্ছে কার্বন হাইড্রোজেন গুলো গুনবা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা পাইলাম আমি। তাহলে আমি কি করব? 6টা কার্বন হাইড্রোজেন লিখবো। এরপর তো বুঝতে পারতেছো এবার সব মান দিয়ে দিছে। আরেকটা বাকি আছে অক্সিজেন, অক্সিজেনের জন্য। এখন এখানে একটা কাহিনী হলো, আমি যদি এইটা দিয়ে করি তাহলে তো আমার ওই অনুযায়ী কাউন্ট করতে হবে, মানে সামনে থেকে 2 আছে। তাহলে আমি কি করতে হবে? এই যে পুরোটা করলাম, এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দিই, তাহলে তো কাহিনী শেষ, তাই না?
মানে C3H6 এর মধ্যে এতক্ষণ যে আমি লিখলাম এগুলো কার মধ্যে, এই যে এতটুকু CC কই থেকে আসছে, C কার্বন কার্বন ডাবল বন্ড কই থেকে আসছে, এখান থেকে তো আসছে, এর সামনে থেকে 2 আছে, তো আমি প্রত্যেকটার সামনে 2 না দিয়া এমনি একটা 2 দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ আচ্ছা, কিন্তু অক্সিজেনটার ক্ষেত্রে আমার সামনে 9 আছে, তাহলে আমরা কি করব, আমরা 9 দিয়ে দিব, 9 দিয়ে ও দিয়ে দিব, শেষ, আমাদের বাম পাশেটুকু শেষ। তোমরা এটা ক্যালকুলেটর বের করে ফেলবে, অনেক আমার টাইম লেগে যাবে, অনেক ক্যালকুলেশন তো। তারপর H2 তে আসো, H2 এর ক্ষেত্রে কার্বন অক্সিজেন আমরা জানি এইখানে আছে কার্বন অক্সিজেন দুইটা, বাট এখানে আছে আবার 6টা, তাহলে টোটাল কয়টা হয়ে গেল, 2টা 6টা 6 দুগুলো 12টা হয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখব, 12টা কার্বন অক্সিজেন। আবার এখানে কি আলো দেখো পানির মধ্যে কি থাকে, এই যে এরকম না, এই যে একটা আর এই যে একটা, দুইটা, অর্থাৎ আমরা হাইড্রোক্সিল আয়ন 1 মোল 2 মোল করে পাচ্ছি, আবার সামনে একটা 6 আছে, তাহলে 6 দুগুলো 12 হবে, তাহলে এখন কত হবে, 12টা অক্সিজেন হাইড্রোজেন। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেটরে বসাবা, এটা ক্যালকুলেটরে বসাবা, পরে কি লিখবা, ∆H সমান H1 H2, যে মানটা বের হবে এটাও দেখবা নেগেটিভ মান বের হইছে। আজকের মতো ক্লাস এখানে শেষ। তোমরা চাইলে তোমাদের একটা SW দিয়ে দিতে পারি, SWটা হচ্ছে এরকম, তোমরা নিজেরা আমি যেহেতু তোমাদের টেকনিকটা বলে দিয়েছি, সব সময় কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন হবে, সো তোমাদের কোনো প্যারা নাই, ডাইরেক্ট সমতা করবা। তাহলে স্টেপগুলো হচ্ছে এরকম, নাম্বার 1 সমতা, হ্যাঁ নাম্বার 1 হচ্ছে তোমার বিক্রিয়া সম্পূর্ণ করা। ঠিক আছে, এই অঙ্কগুলোর স্টেপগুলো আমি লিখে দিচ্ছি। প্রথম হইতেছে বিক্রিয়া সম্পূর্ণ করা, দ্বিতীয় হইতেছে সমতা করা, তৃতীয় হইতেছে গিয়ে তোমাকে কি করা লাগবে, H1 এবং H2 নির্ণয় করা। ঠিক আছে, এবং ফোর্থ স্টেপ হচ্ছে তুমি ∆H টা দেখবা তোমার নেগেটিভ আসছে কিনা। এই টাইপের অঙ্কগুলোতে সব সময় आंसर নেগেটিভ আসবে, যদি পজিটিভ আসে বুঝবা তোমার অঙ্ক কোথাও একটা গড় হইছে। যদি এই টাইপের অঙ্ক হয়, মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহলের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করি, সারে যে এগুলা থেকে দিবে এমন কোনো গ্যারান্টি নাই, এগুলা ছাড়াও দিতে পারে। তো আমার ক্লাস আজকের মতো এখানে শেষ। আগামী কালকে হবে রাসায়নিক পরিবর্তনের উপর আমাদের সর্বশেষ ক্লাস। ইনশাআল্লাহ কালকে ক্লাস 9টা বাজে, কালকে রাত 9টা বাজে তোমাদের সাথে পাবো। তোমরা হচ্ছে 21 এবং 22 এর জন্য আমি একটু স্পেশালি বলতে চাইছি, তোমরা ভালো মতো পড়তে থাকো, হ্যাঁ, যাতে তোমাদের 4 আগস্টের পরীক্ষাটা ভালো হয়। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।